বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি, লাখ লাখ কোটি কোটি লোক ছিল বাস্তবতা। আজকে ঘোষণা করতো, ওরা তো এর সঙ্গে তুলনা করছে। আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে। কিছু ওই শিবিরে কিছু লোক আসতো, আর কেউ আসতো না। সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই। তো কে কি বললো, কে কি দাবি করলো, এতে কিচ্ছু যায় আসে না। ওবায়দুল কাদের 30 লাখ টাকা দামে ঘড়ি দেয় কেন ভাই? ভালোবাসা? আমি তোমার দেবো, তুমি আমার দিবা। সরকার সংঘাত থামায় নাই, সংঘাত হতোই না। সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই। বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল। এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে, হাতে গোনা যে 4-5 জন আপনারা দেখেন, এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন, এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত। এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে, কাজেই তাদেরকে বরং বাঁচাই দিল বেইজ্জতি হওয়ার হাত থেকে। বেইজ্জতি হইতো। সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে, এই শক্তি এদের নাই ভাই, এদের সঙ্গে কেউ নাই। ওরা তো দাবি করছে যে, দাবি তো সবাই করে। আপনি বামপন্থী বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে না, এদের বক্তৃতা শুনে দেখেন দু একটার। তারা দেশ না দুনিয়া উল্টে এলায়। তো দাবির সঙ্গে কি সম্পর্ক রে ভাই? ভোট পায় কয়টা? কিন্তু সেটা অন্য জিনিস ভাই। আপনি যত কিছুই বলেন, মানুষকে মূর্খ বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানুষ বুঝে না, আপনারা কেউ বুঝে না, এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মহাজ্ঞানী, কিন্তু আপনি বুঝে না, আপনি কি করবেন? এই যে নির্মল সেন ছিলেন একজন সাংবাদিক আমাদের, উনি সারা জীবন গরিব মানুষের রাজনীতি করতেন। ইলেকশন হয়তো বাড়ি ছিল গোপালগঞ্জ, ইলেকশন করতেন, ভোট পেতেন 250-300। উনি একজন দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য, কিন্তু গরিব মানুষ আমার ভোট দেয় নাকে। আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পলিটিক্স করে, কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য, কিন্তু ছিন্নমূলে তো হয়তো ভোট দেয় না। কেন দেয় না? ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না, কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে। তো কে কি বললো, কে কি দাবি করলো, এতে কিচ্ছু যায় আসে না। বিষয়টা হলো বাস্তবতাটা কি? বাস্তবতা নাই ভাই। এখন যে বাস্তবতা আছে, ওরা বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি, লাখ লাখ কোটি কোটি লোক ছিল বাস্তবতা। আজকে ঘোষণা করতো, ওরা তো এর সঙ্গে তুলনা করছে। আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে। কিছু ওই শিবিরে কিছু লোক আসতো, আর কেউ আসতো না। তাও শিবিরের লোকগুলো আসতো কেন? ওই যে ওখানে আপনার তাদের একটা আজকে প্রোগ্রাম ছিল, ওই জন্য আসতো। আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল। এই প্রশ্ন তো এখন উঠেই নাই, উঠবে কয়দিন পরে। এই যে সারা দেশ থেকে লোকগুলো আপনি আনছেন, বিরিয়ানি প্যাকেট দিয়ে আনছেন, টাকাটা পালেন কই ভাইয়া? আপনাদের ইনকামটা কি? আপনাদের ইনকামটা কি বলেন? যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে। ইনকামটা কি আপনারা বুঝান আমারে? ইনকামটা কি? সদস্যদের চাঁদাও তো হতে পারে। কে সদস্য? তাদের কত টাকা চাঁদা পায় দেখাক না। রূপায়ণ টাওয়ারে পার স্কোয়ার ফিটের ভাড়া কত? আপনি বলবেন যে রূপায়ণ টাওয়ারের মালিক তাদেরকে দিয়েছে। কেন দিয়েছে রূপায়ণ টাওয়ারের মালিক? কেন দিয়েছে? ওরকম উত্তর তো ওবায়দুল কাদের দিয়েছিল। 30 লাখ টাকা দামের ঘড়ি বলছিল আমাকে আমার বন্ধুরা গিফট করেছে। তো আপনি যখন নাকি মন্ত্রী না হয়েছেন তখন তো গিফট করে নাই। এই ওবায়দুল কাদের তো একসময় বাংলা বাণিজ্য এস্টিনেটার ছিল। তখন পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে গেলে পরে ওই রেস্টুরেন্ট মালিক অন্যদিকে ঘুরাই থাকতো, কারণ তার বাকি পড়ছিল অনেক। ওই রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করতাম, তখন শুনছি ওবায়দুল কাদের কত টাকা বাকি রাখছিল ওখানে। পরে সেই ওবায়দুল কাদের 30 লাখ টাকা দামে ঘড়ি দেয় কেন ভাই? ভালোবাসা? ভালোবাসা না, এটা হলো লেনদেন। আমি তোমার দেবো, তুমি আমার দিবা। তো এখানেও একই জিনিস হচ্ছে। রূপায়ণ টাওয়ারে একটা সাপোর্ট দরকার। রূপায়ণ টাওয়ারের যারা মালিক তারা তো ভাই মাটির ব্যবসা করে, তাদের একটা সাপোর্ট দরকার। ব্যবসায়ীদের অনুষ্ঠানে হচ্ছে না। মাঝখানে তো শুনলাম, এই যে আজকে শুনলাম এক ঘটনা, কোন এক গ্রুপ নতুন কি মিডিয়া বানাইতেছে, নাবিল গ্রুপ, তার নাকি কার বিয়েতে, তার মেয়ের বিয়ে না ছেলের বিয়ে যায়, সেখানে নাকি 5 জন উপদেষ্টা গেছে। কেন? যাদের বিরুদ্ধে আপনার তদন্ত করবেন তার ওখানে আপনার যাইতে হয়, তার সামাজিক অনুষ্ঠানে আপনাকে থাকতে হয় কেন? বলেন কেন থাকতে হয়? ভাই সবই এক। আমরা বলি তো যে ভাই এই দেশের জনগণের সঙ্গে কেউ নাই, সব এক। ওই চেয়ারটা খালি ছিল, নতুন লোক এসে বসতেছে, একই মন মানসিকতা, একই জিনিস। এদেশের মানুষের আমি মুক্তির কোনো সম্ভাবনা দেখি না, কোনো সম্ভাবনা দেখি না। একদল গেছে, একদল আসছে।